সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দীপ্ত কৃষি সংলাপে আমরা প্রতিনিয়ত আলোচনা করি বাংলাদেশের সমসাময়িক কৃষির বিভিন্ন বাস্তবতা, সমস্যা, সমাধান এবং উত্তরণের বিভিন্ন পন্থা নিয়ে। এ পর্বে আমরা সেই ধারাবাহিকতায় আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি পণ্য এবং খাদ্য প্রক্রিয়াজাত শিল্প কিভাবে ভূমিকা পালন করতে পারে সেই বিষয় নিয়ে। আজকে এই বিষয়ে আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন হর্টেক্স ফাউন্ডেশনের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মঞ্জুরুল হান্নান এবং ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক মমিনুদ্দৌলা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে কোশ্চেন করতে চাই কৃষিবিদ মঞ্জুরুল হান্নানের কাছে, যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা যে কৃষি প্রক্রিয়াজাতকরণের কথা বলছি, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন এবং বর্তমানে বাংলাদেশে এর অবস্থা কেমন বলে আপনি জানেন? আমরা কৃষি পণ্য, বিশেষ করে কৃষির বিভিন্ন ফসল উৎপাদনে আমাদের যে সাফল্য, সেটা ঈর্ষণীয়। আপনি যদি দানাদার ফসলের কথা বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আপনি যদি সবজির কথা বলেন, আপনি যদি ফলের কথা বলেন, তাহলে আমরা অনেক দূরে গিয়ে গেছি এবং সাম্প্রতিককালে আমরা পেঁয়াজ উৎপাদনেও অনেক বেশি সফলতা অর্জন করছি। তা এখন এই যে উৎপাদন, সেই উৎপাদন যেটা আমরা বলি তাজা সবজি বা তাজা ফল, যেটা ফ্রেশ ফ্রুটস বা ভেজিটেবলস, সেইটা যদি আমরা প্রক্রিয়াজাত করতে পারি, তার যে বেনিফিটটা আসবে, তার যে লাভটা আসবে, সেটা অনেক বেশি। এবং এখনকার যে জীবনযাত্রার মান, যে আমাদের যে মাথাপিছু আয়ের পরিমাণ, এই সব জিনিসের, এই সব কারণে আমাদের খাদ্য অভ্যাসটাও চেঞ্জ হয়ে গেছে এবং এই খাদ্য অভ্যাস পরিবর্তনের জন্যই আমাদের প্রক্রিয়াজাতকৃত খাদ্যের প্রতি আমরা প্রতিনিয়ত ঝুঁকে পড়ছি। এটা কারণটা হলো যে আপনি দেখবেন যে আমাদের শহর বিস্তৃত হচ্ছে, যেটাকে আমরা আরবানাইজেশন বলি। পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ফ্যামিলিতেই এখন দেখা যাচ্ছে যে আমরা দুজনেই চাকরিজীবী অথবা কাজ করতে যাচ্ছি। তো ফলে আগের দিনের মতো সেইভাবে কিচেনে বসে থেকে যে খাদ্য প্রস্তুত করার যে দীর্ঘ সময়, এটা এখন আর নাই। কাজে এই প্রক্রিয়াজাত বলতে যেটা আমি বলবো যে সেটা হতে পারে যে একদম ফিনিশড প্রোডাক্ট, সেটা হতে পারে যে প্রাইমারি প্রসেসিং, যে তার বেসিক জিনিসটা ঠিক রাখলো, যেমন আপনি রেডি টু কুক। এই জাতীয় যে কমোডিটি, এই জাতীয় যে পণ্য, এগুলোর দিনকে দিন প্রসার বাড়তেছে দেশে এবং একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এটার মধ্যে অনেক এগিয়ে গেছে। তো কাজেই এইটার যে গুরুত্ব, এটার যে সম্ভাবনা, এটা অনেক বেশি এবং এটা ছাড়া আমাদের কৃষি লাভবান হবে না। এটা করলেই, প্রসেসিংয়ে যদি আমরা যেতে পারি, তাহলেই কৃষি লাভবান হবে। এখন কৃষির উৎপাদনের যে ধারা, এটা বজায় থাকবে। এ পর্যায়ে আমি ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মমিনুদ্দৌলার কাছে একটু জানতে চাই যে প্রতিনিয়ত কৃষি পণ্য উৎপাদন বাড়ছে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে দেখছি না যে কৃষি পণ্য বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প অনেকাংশে প্রসার করছে। বলা যেতে পারে যে গুটি কয়েক প্রতিষ্ঠানই কিন্তু এই কাজগুলো করছে। এ বিষয়ে আপনারা কেমনভাবে কাজ করছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে আমরা যারা প্রক্রিয়াজাত শিল্পে আছি, এটা কি ইমার্জিং ইন্ডাস্ট্রি, একটা ইমার্জিং ইন্ডাস্ট্রি যখন হয়, তখন কিন্তু এই ইন্ডাস্ট্রির যে লুক আফটার করা, বিশেষ করে আপনার যে বটলনেকগুলো আমরা ফেস করি প্রতিনিয়ত, আমাদের লাইসেন্সিং থেকে শুরু করে রেগুলেশন, পলিসি এবং ট্যাক্সেশন, ভ্যাট, এই নানান জাতীয় যে আমাদের যে গভর্নমেন্ট যে এজেন্সিগুলো যে আমাদের সাথে কাজ করে, এখানে অনেক ধরনের বটলনেক আমরা দেখতে পাই, যেটা কিন্তু এই প্রক্রিয়াজাতকরণ শিল্পের যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসের কিন্তু বিরাট রকম বাধা হয়ে সৃষ্টি হচ্ছে আমাদের জন্য। যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা জানেন যে বিগত 20-25 বছর যাবত আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রি একটা বিশাল একটি ডেভেলপমেন্টের দিকে আমরা নিয়ে আসতে পেরেছি প্রাইভেট সেক্টর থেকে, এবং বর্তমানে পোলট্রিতে কিন্তু ভ্যালু এডিশন হচ্ছে। আমাদের পোলট্রি কনজাম্পশন কিন্তু আগের থেকে প্রায় 5 থেকে 6 গুণ বেড়েছে বিগত প্রায় 10 বছরের মধ্যে। 4 to 5 টাইমস মোর কনজাম্পশন বেড়েছে। পোলট্রি প্রসেসের যে আমাদের
যে বটলনেকগুলো আমি আপনাকে বলছি, নাম্বার ওয়ান, যে আপনি যদি চিকেন প্রসেস করেন, করে এটিকে যদি কনজিউমার কনভিনিয়েন্সের জন্য, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে এখন যেহেতু 40% লোক এখন শহরে থাকে এবং 40% লোকের মধ্যে প্রায় হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুজনকে কিন্তু এখন শহরে বেঁচে থাকার জন্য কাজ করতে হয়। সো লাইফ হ্যাজ বিকাম মাচ মোর মেকানিক্স। এখানে কিন্তু কনভিনিয়েন্স বেসড প্রোডাক্ট কিন্তু প্রয়োজন আমাদের জীবনকে সহজ করার জন্য। সেখানে কিন্তু কৃষি প্রক্রিয়াজাত পণ্য করে একটা বড় ধরনের রোল প্লে করতে পারে। আমি যদি চিকেনের উদাহরণটা দিচ্ছি, এখন আপনি যখন চিকেন প্রসেস করবেন, এটাকে যদি আপনি বিভিন্ন ধরনের চিকেন স্ন্যাক্স বলেন, ফিনিশ প্রোডাক্ট বলেন, অথবা প্রি কুক বা সেমি কুক বলেন, এটি করতে গেলেই কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। যেমন আমাদের যে কোল্ড চেইন মেনটেন করতে হয়, সেই কোল্ড চেইন মেনটেন করার জন্য যত ধরনের আমাদের ইকুইপমেন্ট এবং আপনার মেশিনারিজ লাগে, এগুলো কিন্তু অনেক হাই ডিউটিতে আমাদেরকে আনতে হয়, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, এই প্রত্যেকটি প্রোডাক্টের উপরে কিন্তু ভ্যাট ইম্পোজ করা হয়, এটার উপরে ট্যাক্স ইম্পোর্ট করা হয়, নানান ধরনের মানে রেগুলেশন এন্ড পলিসি, যার কারণে একটা চিকেন যখন প্রক্রিয়াজাত করার পরে, যখন এটা সুপার মার্কেটে বা কনজিউমার মার্কেটে যখন প্লেস করা হয়, এটার দাম কিন্তু প্রায় 40 to 50% কিন্তু আপনার এই প্রসেসিং কস্ট পড়ে যায়। যার কারণে এই কনভিনিয়েন্সের যে বিষয়টা, এটা যদি মানুষের মাথায় থাকেও, তারপরে কিন্তু অনেকেই কিন্তু অ্যাভেল করতে পারছে না, এফোর্ড করতে পারছে না। তো আমার যেটা মানে ধারণা বা আমার যে অভিজ্ঞতা থেকে যেটা আমি বলতে পারি, যে কৃষি প্রক্রিয়াজাত ইন্ডাস্ট্রিকে অবশ্যই আমাদেরকে মানে এই ধরনের যে 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 সরকারি যে সমস্ত পলিসিগুলো, বিশেষ করে ভ্যাট ট্যাক্স এবং এই প্রক্রিয়াজাত ইন্ডাস্ট্রির জন্য যে বেনিফিটগুলো, এগুলো যদি এনশিওর না করা হয়, তাহলে কিন্তু এই ইমার্জিং ইন্ডাস্ট্রিতে কিন্তু ম্যাচিওর হবে না। সরকার থেকে যদি বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয় এবং এই সেক্টরকে, এই ইন্ডাস্ট্রিকে যদি আমরা আরও বেশি সুন্দর করতে চাই, তাহলে বিভিন্ন পর্যায় থেকে সহায়তা দরকার। আপনি কিভাবে দেখছেন, বা সরকারি বিভিন্ন পদক্ষেপের কথা যদি একটু বলতেন আমাদেরকে। সরকার ইতিমধ্যেই এই মানে টোটাল এই প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে আরও বেশি বেগবান করার জন্য ইতিমধ্যে সরকার কিন্তু একটা পরিকল্পনা গ্রহণ করেছেন, এবং 2025 সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত হবেন। এবং পাশাপাশি যে জিনিসটা আছে সেটা হলো যে ট্যাক্স হলিডের কথা বলা হয়েছে, তারপরে ইকুইপমেন্টসের জিনিসগুলো বলা হয়েছে, সেই বিষয়েও কিন্তু সরকারের বিশেষ ভূমিকা আছে। আপনারা মানে জেনে থাকবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যেটা এই কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের উপরে উনি বিশেষ জোর দিয়েছেন। পাশাপাশি যে জিনিসটা হয়েছে সেটা হলো যে ইতিমধ্যে আমাদের জাপান আর জাইকার আপনার হলো সহায়তায় একটা স্টাডি আমাদের চলছে, যে কিভাবে এই প্রক্রিয়াজাতকরণটাকে আরও বেগবান করা যায়, এবং এটার উপরে একটা প্রকল্প চলে আসতেছে, এবং সেটা আসার পরে দেখা যাবে যে আমাদের এমডি সাহেব যেটা বললেন, এগুলো অনেক কিছু দূর হয়ে যাবে। আমি আরেকটা কথা বলতে যাচ্ছি, সেই জিনিসটা হলো যে এই প্রক্রিয়াজাতকরণ বিষয়টা, কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়টা কিন্তু প্রথম শুরু হয়েছে কুটির শিল্প থেকে। যদি আপনি আমি সবাই যদি চিন্তা করি, আমরা যেটা মুড়ি বলি, সেটা কিন্তু প্রক্রিয়াজাতের প্রথম স্টেপ হতে পারে। এইটা কিন্তু আস্তে 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 এখন নানান ধরনের জুস, নানান ধরনের আপনার কেক বা কনফেকশনারি বা ড্রাই ফ্রুট বিভিন্ন হচ্ছে, কিন্তু সেইটার উপরে যে গবেষণাটা প্রয়োজন, আরও ডাইভার্সিফাইড প্রোডাক্টটা আনা প্রয়োজন, সেটা কিন্তু যে আপনার হলো প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো আছে, তাদের যে নিজস্ব কিছু চিন্তা ভাবনা এবং নিজস্ব গবেষণা থাকতে হবে সরকারের পাশাপাশি, এবং সরকার এবং প্রাইভেট সেক্টর দুটা পাশাপাশি কাজ করলে আমার মনে হয় এই জিনিসগুলো উত্তরণ খুব সহজ হবে। আপনি যদি এখন যেটা আমরা এই প্রক্রিয়াজাত দ্রব্য বাংলাদেশে যেটা বাজারজাতকরণ করা হচ্ছে এবং বিদেশে যেটা কিছুটা রপ্তানি হচ্ছে বেশ ভালোই অ্যামাউন্টে, গত বছর আমরা 283 মিলিয়ন ইউএস ডলারের প্রক্রিয়াজাতকৃত খাদ্য রপ্তানি করছি। তাহলে এইটা যদি হয়, তাহলে দেখবেন যে ঘুরে ফিরে বেশ কয়েকটা প্রতিষ্ঠানই আছে, হাতে গোনা 10টার ভিতরে। তাহলে আমাদেরকে দরকার কি, আরও বেশি প্রতিষ্ঠান আগে আসবে, কম্পিটিশন বাড়বে, তাদের মেধাটা বাড়বে, তাদের গবেষণাটা বাড়বে, নিত্য নতুন আইটেমগুলো বাড়বে,
এবং আমাদের যে পোস্ট হারভেস্ট লস যেটা হচ্ছে, যেমন যদি একটা এক্সাম্পল দিই, কাঁঠালের যে প্রোডাকশন, কাঁঠালের যে উৎপাদন, সেই হিসাবে কিন্তু কাঁঠালের কোনো প্রক্রিয়াজাতকরণ দ্রব্য আমরা এখন পাচ্ছি না। এটা হতে পারে যে কাঁঠাল অল্প কিছুদিন থাকে, কিন্তু এরপরেও তো যে আপনার প্রসেসিং ফ্যাক্টরি যেটা তৈরি হবে, যে ইকুইপমেন্ট যেটা আনা হবে, সেটার সাথে এটা যারা বিজনেস করেন তারা ভালো বুঝবেন, বা এই লাইনে যারা আছেন তারা ভালো বুঝবেন। শুধু কাঁঠালের সাথে ম্যাচ করে না করে, যেমন একটা এক্সাম্পল আমি দিই, রিসেন্টলি আপনার এনওয়েভ নামে একটা কোম্পানি, বেসরকারি কোম্পানি, তারা যেটা করছেন, তারা টার্গেটটা করছেন যে জাপানে তাদের প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন। এবং সেইখানে তারা কি করছেন, তারা আম আপনার ড্রাইভ করে স্লাইস করে পাঠাবেন এবং কোনো অ্যাডিটিভস এখানে যোগ করবেন না, এবং জাপানি মার্কেটে যাবে। তখন ওনারা দেখছেন যে এই আমটা তো 3 মাস থাকবে, তাহলে পরবর্তী সময় আমার এই ফ্যাক্টরি কী হবে? তখন তারা এটাকে কী করছে, আনারসকে এখানে নিয়ে আসছে, আনারসও ড্রাইভ করবে, এবং দুটা সাকসেসফুলি তারা এটাকে করতে পেরেছে, এবং এটা চুয়াডাঙ্গাতে। এবং এইটা অলরেডি তাদের যে ফার্স্ট যে মানে পাইলট প্রোডাকশন, সেই প্রোডাকশনটা তারা জাপানি মার্কেটে দিচ্ছে। জাপানি মার্কেটে হলো যে ফ্রেশ ভেজিটেবলস বা ফ্রুটস পাঠানো যত কঠিন, কিন্তু প্রসেসড ফুড পাঠানো তত কঠিন না। সেই কোম্পানি কিন্তু উত্তীর্ণ হয়েছে। তো আমি এটা এক্সাম্পল এই জন্য দিলাম যে ওনারা প্রতিষ্ঠা করছিলেন যে এটা আম হবে, আমের সাথে তারা আনারস নিয়ে আসছেন, এবং ভবিষ্যতে তার মানে আপনি বলছেন যে হচ্ছে পণ্যের বহুমুখীকরণ প্রক্রিয়াজাতজন যদি আমরা করি, তাহলে হয়তো বা এই সমস্যা থেকে আমরা এবং দামও খুব বেশি আসবে না। স্যার যেমন বলছিল যে আপনার আনারস থেকে শুরু করে আপনার কাঁঠাল থেকে শুরু করে পণ্যের বহুমুখী প্রক্রিয়া চলে, এবং আমরা এখানে যেমন দেখছি যে বাংলাদেশের গুটি কয়েকটা প্রতিষ্ঠান শুধুমাত্র এই প্রক্রিয়াজাতকরণ শিল্পের সাথে জড়িত, এবং সেখানে পণ্যগুলাও বা বহুমুখী করার ওইরকম তাগিদ আমরা দেখি না। এই সমস্যা বা এই পরিস্থিতি কেন বলে আপনি মনে করেন, বা উত্তরণ কি এর থেকে? যে সরকারের কিন্তু সদিচ্ছা আছে, আমি বলছি না সরকারের সদিচ্ছা নেই। সরকারের যে সমস্ত এজেন্সিগুলো একটি পার্টিকুলার বিষয়ে রেগুলেশন এবং পলিসি ক্রিয়েট করবে, সেখানে কিন্তু সমন্বয় নেই। এবং আমি একজন প্রাইভেট সেক্টরের উদ্যোক্তা, বিগত 25 বছর আমি এই এগ্রি সেক্টরে কাজ করছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখানে প্রাইভেট সেক্টরে বিদেশে কি হয়, একটি পলিসি করার জন্য পলিসিটা করা হয় কিন্তু প্রাইভেট সেক্টরের জন্য, রেগুলেশন কিন্তু করা হয় প্রাইভেট সেক্টরের জন্য। সেখানে দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গাতে প্রাইভেট সেক্টরের তেমন কোনো ভূমিকাই নেই। সঠিক প্রাইভেট সেক্টরকে সঠিকভাবে এখানে এনগেজ করা হয় না, যার কারণে যে প্রবলেমগুলো আমরা ফেস করি, এই প্রবলেমগুলো বলার কোনো লোকই থাকে না। যার কারণে গভর্নমেন্টের যে এজেন্সিগুলো কাজ করে সাধারণত, মানে এদের মানে যে সমন্বয়হীনতার কারণে সঠিক প্রবলেমটা কিন্তু সলভ হচ্ছে না। আমাদের গভর্নমেন্টের একটা টার্গেট থেকে একটা ইন্ডাস্ট্রি থেকে একটা রেভিনিউ আর্ন করা, মানে ট্যাক্স বসাবে, ভ্যাট বসাবে, কিন্তু একটা ইমার্জিং ইন্ডাস্ট্রিকে কিন্তু আপনাকে বিশেষ করে সেটা যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি হয়, সেটাকে কিন্তু এইটার থেকে কিন্তু ফর দ্য টাইম বিং ইউ টু গিভ এ রিলিফ। তার মানে আপনাকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট দিতে হবে, সো দ্যাট দ্য ইনভেস্টার্স উইল কাম এন্ড ইনভেস্ট, নাম্বার 1। সেকেন্ডলি, যে কনজিউমার যে থাকবে, যে কথাটা আপনি বললেন যে আমাদের কেন প্রসেসিং হচ্ছে না, অনলি 1% প্রসেস করছি, বিদেশে কিন্তু 90% প্রসেসিং হচ্ছে। এটা কারণ হচ্ছে যে আমরা যদি যে প্রোডাক্টটাকে প্রসেস করে বিক্রি করবো কনজিউমারের কাছে, সেখানে কনজিউমারের কিন্তু বাইং পাওয়ারে থাকে না, বিকজ ইট বিকামস সো এক্সপেন্সিভ ফর কনজিউমার টু বাই। সো দিস ইজ অ্যানাদার ইস্যু। কারণ আপনি যত কিছু এই ভ্যালু এডিশনের মধ্যে যাই কিছু আপনি দিবেন, প্রতিটা আইটেমের মধ্যে, লেটস সে আপনি যদি একটা মেশিন কেনেন, মেশিনে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে, হাই ইন্টারেস্টে ফাইন্যান্স করতে হচ্ছে। আপনি যখন প্রসেস করে যে যতগুলো ইনগ্রেডিয়েন্ট আপনি এটার ভিতরে দিবেন, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু হাই ডিউটি। তো এই প্রক্রিয়া থেকে আমরা যদি জানতে চাই, আমার কোশ্চেন ডক্টর কৃষিবিদ মোহাম্মদ মনজুরুল হান্নানের কাছে, যে আমরা জানি যে প্রক্রিয়াজাতকরণ শিল্প নীতিমালা 2021-এর একটা খসড়া তৈরি হয়েছে, এবং হরটেক্স ফাউন্ডেশন স্বভাবতই আপনার উৎপাদক থেকে শুরু করে যারা রপ্তানি শিল্পের সাথে জড়িত সবাইকে এক ধরনের সহায়তা দিয়ে থাকে। আপনাদের প্রতিষ্ঠান থেকে বা হরটেক্স ফাউন্ডেশন থেকে কিভাবে এই প্রক্রিয়াজাতকরণ শিল্পকে আপনারা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন? হরটেক্স ফাউন্ডেশন মূলত যে কাজটা করে সেটা হলো যে আপনার ফ্রেশ প্রোডাক্ট, বিশেষ করে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, অর্থাৎ তাজা শাকসবজি, এইটা মানসম্মত উপায়ে উৎপাদন এবং এটার গুণগত মান অক্ষুণ্ণ রেখে এইটা এক্সপোর্ট সহায়তা এবং আমাদের আভ্যন্তরীণ মার্কেটে যাতে
এটা ভালো প্রোডাক্টটা আসে সেই উপরে কাজ করে বেশিরভাগ। আর ফুড প্রসেসিংয়ের যে বিষয়টা আছে এই বিষয়টার উপরে হর্টেক্স ফাউন্ডেশন খুব বেশি কিছু কাজ এখনও করছে না। আচ্ছা, এটা অদূর ভবিষ্যতে আমাদেরও প্ল্যান আছে এবং আমরা এখানে আগামী মৌসুম থেকে আমরা এই জায়গায় কাজ করব। তবে ইতিমধ্যে যে প্রশিক্ষণ যেগুলো দেওয়া আমাদের স্টক হোল্ডারদের, যেমন যারা এটা করতে চায় উদ্যোগী যারা আছেন, এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট, আর হলো যারা প্রোডাকশন করতেছেন, কারণ আপনার প্রোডাক্টটা যদি সেফ না হয় কি বলেন যে এটা প্রসেস করলেও এটা সেফ হবে না, অনেকগুলো বিষয় এখানে থেকে যাবে। কাজে এই বিষয়গুলোর উপর হর্টেক্স ফাউন্ডেশন জোর দিচ্ছেন। আর আরেকটা জিনিস হলো যে যখন যে নীতিমালাগুলো বা কোনো পরিকল্পনা যখন সরকার তৈরি করেন তখন কতগুলো প্রসেস আছে। সেই প্রসেস হলো যে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে ডাকা হয়, অনেকগুলো সিরিজ অফ মিটিংস হয়, এবং তার সাথে বিশেষ করে যে এই প্রসেসিংয়ের সাথে যে সমস্ত অ্যাসোসিয়েশন আছে তারা একটা বড় ভূমিকা নেন। তো ইয়ন গ্রুপের এমডি মহোদয় কিন্তু বাপার সম্ভবত সদস্য, বাপা কিন্তু এর মধ্যে থাকেই। কাজেই যে এইগুলো তৈরি করার সময় যে একদম থাকে না তা না, তারপরে যেটা করা হয় যে এইটা আপনার ওয়েবসাইটে দেওয়া হয়, সেটা কমার্স মিনিস্ট্রি হোক আর ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি হোক আর এগ্রিকালচার মিনিস্ট্রি হোক, তো সবার মতামত নিয়ে তারপরে একটা ফাইনাল হয়। এখন একটা জিনিস আছে, যে জিনিসটা রেগুলেশন মিনস মানে আপনার কোনো কিছুকে দমানো না। রেগুলেশনের অর্থ হলো যে ভালো প্রোডাক্ট তৈরি করতে সহায়তা করা। এখন হ্যাঁ, কোনো জায়গায় হয়তো অবস্ট্রাকল আছে, কিন্তু সেটা কিন্তু সলিউশন করার জন্য, সেটা সমাধান করার জন্য কিন্তু সবারই সমান অংশগ্রহণ দরকার। একটা বিষয় খুব জরুরি দরকার, সেই বিষয়টা হলো যে যেখানে আছেন, সরকারি হোক বেসরকারি হোক উদ্যোক্তা হোক, সবারই একটা কমিটমেন্ট অ্যান্ড ইনভলভমেন্ট, অর্থাৎ তাকে তার প্রত্যয় থাকতে হবে আমি এই করতে যাচ্ছি, এবং তার অংশগ্রহণ থাকতে হবে। এইটা যখন সমন্বয় হবে তখন কোনো বাধা থাকবে না। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। কৃষিক্ষেত্রে বাংলাদেশের অর্জন অনেক বেশি। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প তার একটি অন্যতম উপাদান হতে পারে। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প শুধুমাত্র খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবেই না, বরং বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আমরা জানি যে প্রতি বছর মৌসুমি যে ফসল উৎপাদন হয় তার প্রায় 30% নষ্ট হয়ে যায় শুধুমাত্র আপনার সংরক্ষণ করার অভাবে এবং এই প্রক্রিয়াজাতকরণের অভাবে। আমরা যদি যথাযথ নীতি এবং সরকারি বিভিন্ন পর্যায় থেকে উদ্যোগ গ্রহণ করে সরকারি বেসরকারি অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে চাই, কৃষির পণ্যকে বহুমুখী করতে চাই, তাহলেই আমরা শুধুমাত্র এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারব। দর্শক, ফার্ম ফিউচার বাংলাদেশ প্রতিনিয়ত কৃষির উন্নয়ন এবং এর প্রসার ঘটানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই বাস্তবতা এবং তারই নিরিখে এই আমাদের আয়োজন, দীপ্ত টিভির নিয়মিত আয়োজন ফার্ম ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শুক্রবার 5টা 30 মিনিটে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি আমি সাদিক। ধন্যবাদ।